মুশফিকের কটেজের কিছুটা দূরে আরও 3টি একই মডেলের কটেজ, 4জন অফিসারের 4টা কটেজ। মুশফিক আজকে কাজে মন বসাতে পারছে না। কম্পিউটারের সামনেই বসে আছে, অথচ তেমন মনোযোগ স্ক্রিনে নেই। সে বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে। আসার সময় মিতুকে বলে এসেছিল ঘুম থেকে উঠে যেন তাকে ফোন দেয়, কিন্তু এখন 12টা বাজে, অথচ মিতু ফোন দেয়নি। আগে কখনো বাসায় যাওয়ার জন্য মন এত ছটফট করেনি, কিন্তু আজকে মন ছটফট করছে। কর্নেল ফারুক আহমেদ মুশফিকের ছটফট নজরে পড়ে। মুশফিক কাজ পাগল মানুষ, অথচ আজকে একটু পরে পরে ঘড়ির দিকে তাকাচ্ছে, যেন কারো প্রতীক্ষায় অপেক্ষারত। উনি মুশফিকের কাছে যায়। মেজর, আর ইউ ওকে? স্যারের কথা শুনে মুশফিক নড়ে চড়ে বসে, গমগমে গলায় প্রফেশনভাবে বলে, ইয়েস স্যার। তোমাকে চিন্তিত লাগছে। এনি প্রবলেম? মুশফিক যে বিয়ে করেছে এই খবরটা এখনো কাউকে জানানো হয়নি। চাকরি সূত্রে তার বিয়ের পারমিশন আছে। মেজর যেহেতু নিজস্ব কটেজও পেয়েছে, সে বলল। নো স্যার। উনি মুশফিককে ভীষণ স্নেহ করেন। কাজের প্রতি এত সৎ আর কর্মঠ মানুষ উনি কমই দেখেছেন। তাছাড়া মনে মনে মুশফিককে নিয়ে আলাদা চিন্তাও আছেন। উনি মুশফিকের কপালে হাত রেখে বলে, শরীর ভালো আছে তো? ওনার কাজে মুশফিক বিব্রত বোধ করে, কিন্তু ওনাকে বুঝতে না দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, ঢাকা গিয়েছিলাম, তাই একটু ক্লান্ত লাগছে। তাহলে একটা ব্রেক নাও। মুশফিক এটাই বলতে চেয়েছিল। উনি বলাতে মুশফিকের ঠোঁটের কোণে কৃতজ্ঞতার হাসি ফুটে ওঠে। সে বলে, জি স্যার। 2টার সময় আবার চলে আসবে। ইয়েস স্যার। মুশফিক দক্ষ হাতে জলদি গাড়ি চালিয়ে কটেজের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে তার ভীষণ শান্তি অনুভব হয়। এতদিন তেমন শান্তি লাগেনি, আজ কেন লাগছে? প্রশ্নটা শুনেই মুশফিক নিজেই হাসে। সে জানে কেন বুকে এত শান্তি লাগছে, কারণ তার শান্তির ভোমরা বাসায়। সে আদৌ জানে না মিতু তাকে কতটুকু শান্তি দেবে, কিন্তু সে মিতুকে অসহ্য রকমের শান্তি দেবে। এগুলো ভাবতেই গম্ভীর ঠোঁটের ভাঁজে হাসি ফুটে ওঠে। সে কটেজের ভেতরে ঢুকে অনুভব করে কটেজ এখনো শান্ত নিরিবিলি। কোথাও মিতুর সারা শব্দ নেই। সে দ্রুত পায়ে উপরে উঠে আসে। সকালে বাসার পরিবেশ যেমন রেখে গিয়েছিল সবকিছু সেভাবেই আছে। সে নিঃশব্দে বিছানার কাছে এসে দাঁড়ায়। শক্ত কড়া পড়া হাত দিয়ে যথেষ্ট নরম স্পর্শ নিয়ে ছুঁয়ে দেয় মিতুলের তুলতুলে গাল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মেয়েটাকে দেখলে ভালোবাসার লাল নীল ফুলে চারপাশ ভরে যায়। অজানা এক সুগন্ধির প্রাণ ভরা সুবাসে ভরে যায় মনের আঙিনা। মিতু সারা রাতের জার্নি আর বমি করে দুর্বল হয়ে গেছে। সকালে পাখির মতো একটু খাবার খেয়ে যে ঘুমিয়েছে আর উঠেনি। সে মিতুর রেশমি চুলে হাত বুলাতে বুলাতে তীক্ষ্ণ নজরে মিতুকে পর্যবেক্ষণ করে। এই ছোট্ট দেহের অধিকারী মেয়েটা তার অর্ধাঙ্গ, একেই ভালোবাসতে হবে। রাগী গম্ভীর মেজরকে ছুঁয়ে দেওয়ার অধিকার কারো নেই, অথচ এই মেয়েটা তাকে ছুঁয়ে দেবে নীরব নিবিড়ভাবে। মুশফিকের দেহে এক অন্যরকম পুলক ভর করে। নরম গলায় বলে, মিতু, এই মিতু। মিতু ভীষণ আদর মাখা ঘুমু ঘুমু গলায় রয়ে শুয়ে বলে। হুম। মুশফিক থমকে গেল। ধীর স্থির কণ্ঠে বলে, দুপুর হয়ে গেল, উঠবে না? মিতু ছোট বাচ্চার মতো আহ্লাদি গলায় বলে। আর একটু প্লিজ। মুশফিক মিতুর দিকে তাকিয়ে আছে। আচ্ছা, গলা স্বর কি খাওয়া যায়? তার এত ইচ্ছে করছে মিতুর জড়ানো স্বরটা হাপুস ঘুপুস করে খেয়ে ফেলতে। আশ্চর্য, কি ভয়ঙ্কর রকম ইচ্ছে তার, মাথায় ঘুরপাক খাচ্ছে। ছি, মেয়েটি কি তাকে পাগল বানিয়ে দেবে নাকি? দাম্ভিক রুচিসম্মত। মুশফিকের মনে এমন উদ্ভট চিন্তাধারায় সে নিজেই অবাক। মিতুর রেশমি কালো চুলে হাত বুলিয়ে বলল, খিদে লাগেনি? হুম, ঘুম লেগেছে। মুশফিক শব্দ করে হেসে ওঠে। তার নিরামিষ ছন্দহীন জীবনে মৃদু যেন অন্ধকার রাতের ছোট ছোট জোনাকির মতো আলো ছড়াচ্ছে। মৃদুর হাতটা নিজের হাতে তুলে নেয়, তারপর খোঁচা খোঁচা দাড়ি সমেত গালে নরম কোমল হাতটা আলতো করে ঘষে দেয়। কি মনে করে মুশফিক হাতটা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেয়। বেলি ফুলের ঘ্রাণ নাসারন্ধ্রে এসে আঘাত হানে। মুশফিক চোখ বন্ধ করে থাকে। মৃদু কতক্ষণ ঘুমিয়েছে জানে না, কিন্তু ঘুম ভাঙিয়ে নরম ধারালো কোনো স্পর্শে সে চোখ খুলে তাকায়। মুশফিক তার হাত পরম যত্নে তার গালে নিয়ে ঠেকিয়েছে। মৃদুর গা শিরশির করে ওঠে। ঘুম থেকে উঠেই যে এমন ভয়ানক দেখবে তা সে কল্পনাও করেনি। মৃদু চুপচাপ মুশফিকের দিকে তাকিয়ে আছে। সে জেগে গিয়েছে, মুশফিক এখনো দেখেনি। তার হাত গাল স্পর্শ করতেই মৃদুর দেহের প্রতিটা লোম সজাগ হয়ে যায়। মুশফিক গাল স্পর্শ করিয়ে থামেনি। সে মৃদুর হাতটা নাকে নিয়ে ঠেকায়। পাজি মেজর। মৃদু কেঁপে ওঠে, আর সেই কাঁপুনি হাতের বেয়ে মুশফিকের কাছে গিয়ে পৌঁছায়। মুশফিক সতর্ক চোখে তাকায়। মৃদুকে ফ্যাকাশে ভয়ার্ত চোখে তাকাতে দেখে মুশফিক মৃদুর হাত ছেড়ে দেয়। বিচক্ষণ মুশফিকের বুঝতে অসুবিধা হয় না যে মৃদুর ভয়ের কারণ কি। সে নরম মেদুর চোখে মৃদুর দিকে এক নজরে তাকিয়ে থাকে।
মুশফিকের সব স্পর্শ মিতুর মনে ভয় জাগিয়ে দিলেও অন্যরকম এক ভালো লাগায় হৃদয় সুখে ভরে যায়। মুশফিকের গম্ভীর চোখ মুখ দেখে মিতু স্বাভাবিক গলায় বলল। আর একটু ঘুমাই। মুশফিক মিতুর হাসি মুখের দিকে তাকিয়ে বলে। আরও? হ্যাঁ। মুশফিক কিছু বলতে চাচ্ছিল, তার আগে মিতু তাকে থামিয়ে দিয়ে বলে। প্লিজ মেজর, প্লিজ। মুশফিক কিছুক্ষণ মিতুর দিকে তাকিয়ে থাকে, তারপর আস্তে করে উঠে দাঁড়ায়, গায়ের কাপড় পাল্টে নিচে চলে যায়। মিতু ভাবে মুশফিক আর অফিস যাবে না, সে আরেকটু ঘুমিয়ে নেওয়ার জন্য চোখ বন্ধ করে। যদিও মিতু ভেবেছিল সে মিনিট 10 পরে উঠে যাবে, কিন্তু চোখ খুলে দেখে সূর্যের লাল আভা তার ঘরে ঢুকেছে। মোবাইলের সময় দেখে মিতু চমকে যায়। 4টা বাজে। সে লাফিয়ে উঠে বসে। মুশফিক 10টা ফোন দিয়েছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকার কারণে শুনতে পায়নি। মিতু বসে নামতে যাবে, তখন হাতে একটা চিরকুট আসে। সে চিরকুট হাতে নিয়ে দেখে মুশফিকের গুটগুট করে লেখা চিঠি। বিয়ের পর বউকে চিঠি দেওয়ার ব্যাপারটা খুব মজার। মিতু চিঠিটা পড়ে। এই আহ্লাদি মেয়ে, ঘুম শেষ হলো? এত ঘুমাতে পারো তুমি? শেষে ফ্রেশ হয়ে নিচে যাও, টেবিলে খাবার সাজানো আছে, খেয়ে নাও। খাওয়ার পরে অবশ্যই আমাকে ফোন করে জানাবে। বাচ্চা বউটাকে বাড়িতে রেখে টেনশনে আছি। তোমার হ্যান্ডসাম পুরুষ। চিঠিটা পড়ে মিতুর মুখের হাসি বিস্তর হয়। মুশফিক যত্নশীল, শুধুমাত্র একটু না, অনেকটাই যত্নশীল আর অনেক আদুরে। মিতু হঠাৎ টের পায় তার পেটের নাড়ি ভুড়ি খাবার চাইতে চাইতে মরে যাওয়ার জোগাড়। সে জলদি ফ্রেশ হয়ে নিচে যায়, খাবার টেবিলে গিয়ে খাবার দেখে। মিতু মুশফিকের প্রতি আরো মুগ্ধ হয়। দেশি মুরগি ভুনা আর ঘন ডাল খাবার খেয়ে মিতু বাধ্য হয় বলে। বাহ মিতু, বাহ, কপাল গুনে এমন লক্ষ্মীমন্ত জামাই পেয়েছিস। কি ভালো রান্না করে, নিশ্চয় খুব ভালোবাসবে। ইস। মিতু খাবার টেবিলে বসে মুশফিকের ফোনে ফোন দেয়। ওপাশ থেকে দারাজ কণ্ঠে কাঙ্ক্ষিত পুরুষ বলে। মাই গুডনেস, মিতু এতক্ষণ ঘুমিয়েছো? মিতু হেসে ওঠে, রিনরিনে কণ্ঠে বলে। খাবার খেলাম, এত ভালো রান্না করেন কিভাবে? বাসায় এসে শিখাবো কিভাবে রান্না করতে হয়। মিতু আস্তে করেই বলে। মেজর সাহেব, আমি আপনার থেকে কিছু শিখতে চাই না। না চাইলেও শিখাবো। তোমাকে শিখিয়ে পড়িয়ে দক্ষ বানানোই আমার দায়িত্ব। তাই? হ্যাঁ, আমি মেজর। মিতু আমার সবকিছুই একটু অন্যরকম। বোকা মিতু বলে। সব কিছু কি? সবকিছু মানে কি জানতে চাইছো? এতক্ষণ মিতুর মনে হলো চালাক মিতু বোকার মতো কাজ করে ফেলেছে। সে জলদি বলে। রাখছি। মুশফিক মুচকে হাসে। ছলছল মেয়ে তার কাছে আসলেই যেন শামুকের খোলসে ঢুকে যায়। মিতু নিজের দিকে তাকায়, ট্রাউজার আর গেঞ্জি পরা। এই অবস্থায় যদি মুশফিক তাকে দেখে তাহলে খুব হাসবে। মিতু সন্ধ্যার পরে একটা কালো শাড়ি পরে হালকা সাজুগুজু করে নেয়। মুশফিক তাকে বলেছিল তার কাছে আসার পরে প্রতিদিন শাড়ি পরতে হবে। সে কথা অনুযায়ী মিতু অনেকগুলোই শাড়ি নিয়ে এসেছে। শাড়ি পরার পরে মিতুর খুব লজ্জা লাগতে শুরু হলো। মাগরিবের আজান হয়ে গেছে অনেকক্ষণ, অথচ মুশফিক এখনো আসছে না। এত বড় কটেজে মিতুর কেমন ভয় লাগতে শুরু হলো। সে চুপচাপ বিছানায় বসে মুশফিককে ফোন দেয়। কখন আসবেন? কেন? আমার ভয় লাগছে। আজকে আসতে লেট হবে, তুমি খেয়ে ঘুমিয়ে যাও। মুশফিক দুষ্টুমি করে বলে। ভয়ে তার কলিজা যেন শুকিয়ে যায়। লেট মানে? এই পাহাড় জঙ্গলে আমি একা থাকতে পারবো না, মরে যাব। মুশফিক হেসেই বলে। মরতে হবে না, তুমি বাইরে বাগানে আস্তে আস্তে আমি চলে আসব। আপনি এত পচা। মুশফিক হেসে গাড়ি স্টার্ট দেয়। মিনিট 5 পরে কটেজের সামনে এসে থামে। হালকা আলোয় শাড়ি পরিয়ে তার লাবণ্যময়ী নারীটাকে দেখে বুকটা মুচড়ে ওঠে। গাড়ি গ্যারেজে রেখে চুপচাপ মিতুর সামনে এসে দাঁড়ায়। মিতু হাসি মুখেই তাকিয়ে আছে। মুশফিক বলে। কি অবস্থা? মিতু মাথা দুলিয়ে বলে। এত। ভেতরে চলো। মুশফিক আগে যায়, মিতু তাকে অনুসরণ করে যায়। মুশফিক ফ্রেশ হয়ে এসার নামাজ পড়ে রাতের খাবার খায়। তারপর কড়া চা বানিয়ে বারান্দায় যায় বসে। মিতু মুশফিকের দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে। আসার পর থেকে মুশফিক ঠিকঠাক কথা বলছে না, চুপচাপ নিজের কাজ করছে। দরকার হলে সামান্য কথা বলছে। তখনই কানে আসে মুশফিকের ডাক। মিতু, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। মিতু রুম থেকে বেরিয়ে বারান্দায় আসে। মুশফিক চা খাচ্ছে। মিতুর হঠাৎ খুব কান্না পায়। এ বাসায় শুধুমাত্র তারা দুজনই আছে। এর মধ্যে মুশফিক যদি কথা না বলে তাহলে কিভাবে হবে? এমনিতে বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। সে ভেবেছিল শাড়ি পরাতে মুশফিক তার প্রশংসা করবে, কিন্তু মুশফিক ভালো করে তাকিয়েছে কিনা সন্দেহ। মিতু রেলিং ধরে দূর পাহাড়ের গায়ে কৃত্রিম লাইটের দিকে তাকায়। মুশফিক আরো কয়েকবার ডাকে। মিতু গম্ভীর গলায় বলে। খাবো না। মুশফিক শক্ত অথচ শান্ত কণ্ঠে বলে। কেন? ভালো লাগছে না। মুশফিক খুব ভালো করেই জানে মিতুর ভালো না লাগার কারণ। সে তীক্ষ্ণ চোখে মিতুকে পর্যবেক্ষণ করে। মেয়েটা তাকে একটুও বুঝতে পারছে না, এমনকি তার মনের প্রচন্ড ঝড় সম্পর্কেও জানে না। সে শক্ত হয়ে চেয়ারে বসে আছে। মিতুর হাহা, মেয়েটা শাড়ি পরেছে, শাড়ির প্রতি তার ভীষণ দুর্বলতা আছে।
এই কথাটা কেউ জানে না। কয়েকবার মিতুকে বলেছে আর মেয়েটা ঠিক মনে রেখেছে। আজকে রাতে মিতুকে শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখে তার দুনিয়াটা মুহূর্তে উলট পালট হয়ে গেল। মন মন্দিরে কেউ চুপি চুপি বলে গেল, মুশফিক, বাড়িতে তুই আর মিতু, আর কেউ নেই। সে চুপচাপ নিজের কাজ করে গেছে। মিতু তাকে কোনো প্রকার সাড়া দেওয়ার আগে সে একটু এগোবে না। কিন্তু মনে যে উত্তাল সমুদ্রের মতো তুফান হচ্ছে। বন ভাঙাচি জেগে তার তীব্রতা প্রকাশ করতে মুখিয়ে আছে। সে নিজেকে যত সম্ভব কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। আর মিতু তার এই নিশ্চুপতায় অভিমান করেছে। মেয়েটা যদি জানতো, চেহারা হেলান দিয়ে মুশফিক মিতুকেই দেখছে। দুধে আলতা গায়ের রং, এর উপর কালো শাড়ি, মিতুকে দেখতে চাঁদের মতো সুন্দর লাগছে। মুশফিকের আগে কখনোই এমন হয়নি, কিন্তু আজকে যেন সব উলট পালট হয়ে যাচ্ছে। যেন শক্ত খোলস ছিল অন্য মুশফিক বেরিয়ে এসেছে, যে কিনা তার বউয়ের প্রেমে পড়ে গেছে ভীষণভাবে। মিতু অভিমানী চোখে মুশফিকের দিকে তাকায়, আবার মুখ ঘুরিয়ে নেয়। মুশফিক সকল দিশা হারায়। মেয়েটা যেন তাকে চম্বুকের মতো টানছে। সে উঠে দাঁড়ায়, ধীর পায়ে মিতুর কাছে গিয়ে দাঁড়ায়। মিতু, মিতু মন খারাপ করে মুশফিকের দিকে তাকায়। মুশফিক আস্তে করে বলে, শাড়ি পরছো কেন মেয়ে? মিতু আস্তে করে বলে, আমার পছন্দ তাই। মুশফিক আস্তে করে বলে, ভীষণ ভুল করছো। কেন? মুশফিক মুখে কিছুই বলল না, বিশর গভীরভাবে তার দিকে তাকায়। এই দৃষ্টিতে মিতুর হৃদয় এফোর ওফার হয়ে গেল। অন্তর জুড়ে শীতের মতো ঠান্ডা বাতাস নেমে এলো। মুশফিকের দৃষ্টিটা খুব নেশা মাখা মনে হলো। মিতু মাথা নিচু করে নেয়। মুশফিক দূর পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে মিতু বলে, আমাকে সুন্দর লাগছে না? মুশফিক মিতুর দিকে তাকিয়ে থাকে। মিতু জবাবের অপেক্ষায় তাকিয়ে আছে। মুশফিক বলল, একটা কথা বলি, রাখবে? মিতু মুশফিকের গভীর চোখে নিজের দৃষ্টি হারিয়ে বলে, রাখবো। মুশফিক কোনো নাটকের নায়ক না, যেমন পুতুল পুতুল বউ কাছে থাকলে নিজেকে পাথরের মতো আটকে রাখবে। সে আসলেই আর নিজের ইচ্ছে অভিব্যক্তি আড়ালে রাখতে পারল না। আস্তে করে বলল, তোমায় একটু জড়িয়ে ধরি। মিতু কেঁপে কেঁপে ওঠে, কিন্তু কিছু না বলে নিশ্চুপ থেকেই যেন সম্মতি দেয়। মুশফিক খুব নরমভাবে মিতুকে নিজের বুকে মিশিয়ে নেয়। মিতু কেঁপে ওঠে। মুশফিক তা খুব টের পায়। মিতু তার বুকের কাছে আছে। সে পরম আবেশে মিতুকে নিজের বুকের অশান্তির ধাপন বুঝাতে চায়। কানের কাছে মুখ গুজে বলে, মিতুল। মিতুর জড়ানো গলায় বলে, শাড়ি কেন পরছো? এত সুন্দর লাগছে, আমি পাগল হয়ে যাচ্ছি। আগুন জ্বলছে মিতুল। ভীষণ ভদ্র, মার্জিত আর গম্ভীর মানুষের মুখে এমন কথা শুনে মিতুর দম আটকে যায়। মনে মনে কেউ বলে, প্রতিটি পুরুষ তার নিজস্ব নারীর কাছে ভীষণ অভদ্র, সে হোক না মেঝর। মুশফিকের কথায় মিতুর অন্তরাত্মা থরথর করে কেঁপে ওঠে। সেই কাঁপন দেহে প্রবাহিত হয়। চোখের পাতা শক্ত করে বন্ধ করে নেয়। মুশফিক মুচকি হাসে। সামান্য কথায় আলতো স্পর্শ পেয়ে মিতু এমন কাঁপছে। বেশি ভালোবাসলে কি হবে? এই মেয়ে নির্ঘাত মরে যাবে। মুশফিকের কাছে মিতুর এমন কাঁপন খুব অবাক লাগছে। সে কি খারাপ কিছু করলো? মিতু শুধুমাত্র একটু কথাই বললো, যা কিনা স্বামী স্ত্রীর মাঝে খুবই স্বাভাবিক। মিতু ফট করেই বলে, আমি প্রস্তুত না। মুশফিক ভ্রু কুঁচকে নেয়। চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়। কিসের জন্য? মিতু জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মনে ভয়ের রাজা খামচে ধরে আছে। সে কিছু না বলে মুশফিকের দিকে তাকায়। মুশফিক মুহূর্তে বুঝে যায় বালিকার মনে ঝড়, ভয়, লজ্জা। তার ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে। মেয়েটা কি ভেবেছে সে এক্ষুনি জাপটে ধরবে, সব আদায় করে নেবে? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কথা বলো। মিতু মাথা নেড়ে বলে, কিছু না। বলো। মিতু আমতা আমতা করে বলে, আমি আসলে মিতু, আমি এতটা হিংস্র নই যে কাছে আনার পরে নিজের হিংস্রতা প্রকাশ করার জন্য মুখিয়ে আছি। তুমি আমার, সেটা শুধুমাত্র কয়েকদিন বা কয়েক মাসের জন্য না, সারা জীবনের জন্য তুমি আমার। এতে জোর জবরদস্তির কিছু নেই। আমরা একে অপরকে আগে বন্ধু হিসেবে পরিচয় করাই, তারপর বাকিটা। আর তুমি ভাবলে কি করে আমি তোমার সম্মতি ব্যতীত পদক্ষেপ নেব? মিতু জিভে কামড় দিয়ে বলে, আল্লাহ, আপনি কত ফাস্ট চিন্তা করেন। ফার্স্ট না, এটা তোমার মনের কথাই। কি ভাবছো এখানে আসার পরে প্রধান কাজ হবে শারীরিক সম্পর্ক করা, তাই না? মিতু আস্তে করে বলে। এটাই কি স্বাভাবিক নয়? মুশফিক থমকে যায়। চোখ মেলে তাকায় কালো শাড়িতে জড়ানো মিষ্টি মেয়েটার দিকে। এটা আসলে কি চায়? এখন বলে সে প্রস্তুত না, আবার এখনই বলছে কাছে আসাই স্বাভাবিক। কি জানি, আর তো বিয়ে করিনি, এটাই প্রথম বিয়ে। মিতু অবাক হয়ে বলে, এসব জানতে হলে আরো বিয়ে করে অভিজ্ঞ হতে হয়, জানতাম না তো। মুশফিক অবুঝ ভান করে বলে, না জানলে তো বিয়ে করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। মিতু মুশফিকের পাথরের মতো শক্ত বুকে ধাক্কা দিয়ে বলে, উফ। মুশফিক বুকে হাত দিয়ে মুচকি হাসে। মিতু মুগ্ধ হয়ে মুশফিকের হাসির দিকে তাকিয়ে আছে।
হাসিটা বরাবরের মতোই সুন্দর, হৃদয় ছোঁয়া। মিতু মুশফিককে ভালো করেই পর্যবেক্ষণ করে। অফ হোয়াইট টি শার্ট আর কালো ট্রাউজার পরনে এত দাম্ভিক রাগী মেজরকে এখন ঠিক মেজর মনে হচ্ছে না। মুচকি হাসি মাখা মেজরকে মনে হচ্ছে পাশের বাড়ির খুব সাধারণ ছেলে। মুশফিক বলে, শোনো বালিকা, আমাকে ভয় পেতে হবে না। যেদিন এমন কাঁপাকাঁপি বন্ধ হবে সেদিনই খবর দিও, একটু শুয়ে দেবো। কাঁপাকাঁপি কখন বন্ধ হবে না? মুশফিক মিতুর দিকে এক নজর তাকিয়ে আছে, হাসকি স্বরে বলে, আমি অপেক্ষায় আছি। কিসের? মুশফিক একগাল হাসে। বিয়ে করার পর স্ত্রীকে কাছে পাওয়ার জন্য যে এত প্রশ্ন শুনতে হবে তাকে জানতো। মাথা ঝুঁকিয়ে বলে, নাথিং। মিতু মুশফিকের হাসির দিকে তাকিয়ে বলে, মেজর, আপনি খুব খারাপ। সেটা তো প্রথম দিনেই থেকেই। মিতু চুপ করে থাকে। মুশফিক বলে, শোনো, আমাকে এত ভয় পেতে হবে না। আমি কোনো রাক্ষস না, আমি তোমার স্বামী। আর এই দুনিয়ায় মেয়েদের শান্তির ভরসার আপনজন হলো তার স্বামী। তো নর্মাল থাকো, ওকে? মুশফিক এসব কিছু মিন করে মিতুর কাছে আসেনি, অথচ সে কত কিছু ভেবে নিয়েছে। মুশফিকের কথায় তার সম্মান বেড়ে গেল, কিন্তু মাথা নেড়ে সম্মতি জানালো মিতু। মিতুর দিকে তাকিয়ে মুশফিক হেসে ওঠে। তার হাসি দেখে মিতু বলে, হাসেন কেন? মুশফিক ঠোঁট টেপে নিজের হাসি নিয়ন্ত্রণে আনে। আচ্ছা, হাসবো না। মিতু মুশফিকের দিকে তাকিয়ে আছে। এই যে কেমন শান্ত সুরে কথা বলছে, মুচকি হাসছে। কে বলবে এই ছেলে খুব রাগী, গম্ভীর। সে ভাবলো একটু আগেই বেশি প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছে নাকি। বিয়ে যেহেতু হয়েছে, হাজবেন্ড অবশ্যই কাছে আসবে, সম্পর্ক সহজ করার চেষ্টা করবে। কিন্তু সে কিনা একটা ইনম্যাচুয়ার মেয়ের মতো প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছে। মিতু বলল, শাড়ি পরেছি হ্যাঁ, দেখলাম। আপনার জন্য। মুশফিক শান্ত চোখে তাকিয়ে বলে। আচ্ছা। মিতু এবার অভিমান হলো। ওনার জন্য শাড়ি পরেছে, অথচ উনি কোনো প্রশংসা করলো না। সে কান জোড়ানো প্রশংসা শুনতে চাইছে। কেন সাজুগুজু করলে প্রশংসা করতে হয়? মুশফিক গম্ভীর হয়ে মিতুর দিকে তাকিয়ে আছে, তারপর বলল, একটু প্রশংসা করতে যে প্রতিক্রিয়া এসেছে, বেশি প্রশংসা করলে তুমি মরে যাবে। তখন টিভিতে ব্রেকিং নিউজ হবে, জনসাধারণকে রক্ষা করার দায়িত্ব যার কাঁধে তার হাতেই স্ত্রী খুন। ও মাই গড। মুশফিকের দিকে কথা শুনে মিতু খিলখিল করে হেসে ওঠে। মুশফিক মুগ্ধ হয়ে মিতুর দিকে তাকিয়ে আছে। মিতু অনেকদিন বাসায় যেতে পারবে না বলে আমি তোমাকে আমার কাছে নিয়ে এসেছি। আমি আমি নিজেও কন্ট্রোল করে নিতে পারবো না। তুমি স্বাভাবিক থাকো, দ্যাটস ইট। মিতুর মুখে হাসি ফুটে ওঠে। মুশফিকের প্রতিটি কথা তাকে মুগ্ধ করছে। সে মুশফিকের দিকে হাত বাড়িয়ে দেয়। ফ্রেন্ডস? মুশফিক ঠোঁট টিপে হেসে ওঠে, বলে, এত বড় ছেলের বন্ধু হবে? মিতু আস্তে করে বলে। এত বড় ছেলেটা আমার বর? মুশফিক মিতুর হাতটা ধরে বলে। ওকে। মিতু আর মুশফিক কাছাকাছি দাঁড়িয়ে আছে। মুশফিক মিতুর হাতটা তখন নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে রেখেছে। পাহাড়ের ঠান্ডা বাতাস তাদের ছুঁয়ে দিচ্ছে। মুশফিক অভ্যস্ত হলেও মিতুর ঠান্ডা লাগছে। সে আস্তে করেই বলে, আমরা কি পাহাড়ের ওপর আছি? পাহাড়ের উপরে না, কিন্তু মাঝে, গহীন পাহাড়ের মাঝে। মুশফিক মিতুর হাতটা উপরে তুলে ধরে, বৃদ্ধা আঙ্গুলের দ্বারা হাতে স্পর্শ করে বল, মিতু, হুম। তুমি আমার জীবনের প্রথম নারী। আমি চেষ্টা করব তোমাকে খুশি করতে। মিতু চোখে আশ্বস্ত করে বলে। আমিও। রাতে ঘুমোতে গিয়ে তারা আরো বিপাকে পড়ে। মিতুর সাথে বিছানা শেয়ার করতে চাইলে যদি মিতু তাকে সস্তা ভাবে, সে বলল, মিতু তুমি এই রুমে থাকো, আমি পাশের রুমে আছি। মিতু মুশফিকের অস্বস্তির কারণ বুঝলো। সে মাথা নেড়ে সায় জানালো। মুশফিক চুপচাপ শুয়ে আছে। ইচ্ছে করছে ছুটে পাশের রুমে যেতে, গিয়ে মিতুকে বলতে যে মিতু, আমি শুধু তোমার পাশেই শুয়ে থাকবো, আর কিছু করব না। আমরা একসাথে থাকি। স্বামী স্ত্রী দূরে থাকা খারাপ কথা, একটুও ভালো কথা নয়। কিন্তু দাম্ভিক গম্ভীর মুশফিক এসব মুখে বলতে পারলো না। সে চুপচাপ ঘুমানোর চেষ্টা করে। সব ঠিক ছিল, একা থাকার অভ্যাস মিতুর আছে। শুয়ে পড়ার পরেও তার ঘুম আসছিল না। সে এপাশ ওপাশ হয়ে ছটফট করে। রাতে গভীর হয়ে যাওয়ার পরেও মিতুর চোখে ঘুম দেখা নেই। হঠাৎ কানে আসে বন্য কোনো প্রাণীর হুঙ্কার। শুকনো পাতায় কেউ হাঁটলে যেমন মর্মর শব্দ হয়, তেমন শব্দ যেন কেউ হাঁটছে। কারো কথার শব্দ, হাসির শব্দ। মিতুর মনে হতে লাগলো কেউ তার গলা টিপে ধরতে আসছে। ভয়ে সে উঠে বসে। মোবাইলের আলো জ্বালিয়ে সে মুশফিকের রুমের দিকে ছুটে যায়। সারাদিনের পরিশ্রমে মুশফিক ক্লান্ত ছিল। সে ঘুমিয়ে আছে। ভারী নিঃশ্বাস সারা রুমে ঘুরছে। মিতু আস্তে করে মুশফিকের পাশে শুয়ে পড়ে। মুশফিক এসি অন করে ঘুমিয়েছে। বাধ্য হয়ে মিতু মুশফিকের কম্বল টেনে গায়ে দেয়। আবছা আলোয় মুশফিকের দিকে তাকিয়ে আবিষ্কার করে মুশফিকের প্রেমে সে একটু একটু করে ডুবে যাচ্ছে। এই প্রেম সাগর থেকে কখনো সে উঠতে পারবে না। এই যে কাছে আসার পরে সকল ভয় দূর হয়ে সেখানে জায়গা করে নিয়েছে একাকাশ ভালো লাগা। মিতু নিশ্চিন্তে মনে ঘুমিয়েছে। তখনও ভোর হয়নি। সাধারণত ফজরের আজান দিলে মুশফিক উঠে যায়, কিন্তু আজকে তার ব্যতিক্রম। মাঝরাতেই ঘুম ভাঙে।
সে অনুভব করে তার বুকের মাঝে নরম একটা দেহ লুটিয়ে আছে। দুহাতে তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। মৃদুর গরম নিঃশ্বাসের জন্যই তার ঘুম ভেঙেছে। মুশফিকও মৃদুকে জড়িয়ে রেখেছে। মুশফিকের মনে হলো তার হৃৎপিণ্ড লাফিয়ে বাহিরে চলে আসবে। ঠোঁট শুকিয়ে চৌচিল, মন ভাঙাচি ঝোপ করে মাথা তুলে তাকায়। নরম তুলতুলে দেহটাকে পিষে ফেলার অদম্য ইচ্ছে অনেক কষ্টে সংবরণ করে নেয়। মনে করে সন্ধ্যায় কথা দিয়েছে আকস্মিক কিছু করবে না। মৃদুকে আস্তে করে একটু উপরে উঠিয়ে নাকের সাথে নাক স্পর্শ করে। মুশফিক নিজেই কেঁপে ওঠে, ফিসফিস করে বলে, মিতুল, আমি তোমায় সময় দিতে চাচ্ছিলাম, কিন্তু তুমি কি সময় নিতে চাও না? কাছে যাব না বলেই তো এই রুমে আসলাম, কিন্তু তুমি আমার কাছে চলে এলে। ইউ নো না, আমি একজন পুরুষ। তোমার এই সুগন্ধি আমায় মাতাল করে। মুশফিক থেমে মৃদুকে নিজের আরেকটু বুকের সাথে মিশিয়ে নেয়। সে আবারও বলে, এই মেয়েটাকে কবে থেকে এত ভালোবাসতে শুরু করলাম। এই মেয়ে, তুমি কি জানো তোমার মাঝে আমি আমার জীবন খুঁজে পাই? মৃদু নড়ে চড়ে উঠে লোমশ বুকে নাক ঘষে দেয়। মুশফিক চোখ শক্ত করে বন্ধ করে নেয়। মনে মনে ভাবে, মৃদুকে না আনলেই ভালো হতো।